আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটার আজকে অনেক মর্মার্থ দেখলাম, একদম অনেকগুলো। এই দোয়া পড়লে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়া পড়লে বিভিন্ন ধরনের অনেক ফজিলত। সকালবেলা উঠে একটু কোরআন শরীফের একটা বাংলা অনুবাদ আছে তো আমার, আমি আবার ওটা একটু দেখলাম। আপনাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিব, এখন দেখে নিন দোয়াগুলো। বিসমিল্লাহ বললে বিসমিল্লাহরও অনেক ফজিলত। আল্লাহ সবকিছু ফজিলত পূর্ণ করে রাখছে, শুধু আমরা ব্যবহার করতে পারি না। আচ্ছা, আমাদের পেনাল কোডের অলরেডি 12টা ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের 13তম ক্লাস। গত ক্লাসে আমরা 390 ধারা পর্যন্ত পড়েছিলাম। 390 দস্যুতার সংজ্ঞা পড়েছিলাম। তার আগে একটু দেখি আমরা চুরি থেকে কি কি পড়েছিলাম। চুরিতে প্রথমে 378 ধারায় চুরি কাকে বলে, চুরির উপাদানগুলো কি কি এবং চুরির ব্যাখ্যা সমূহ পড়েছি। তারপরে 379-তে পেলাম চুরির শাস্তি যদি উন্মুক্ত কোনো স্থান থেকে, খোলা স্থান থেকে চুরি হয়। 379-তে সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড। 380 বাসগৃহ থেকে চুরি। 381 চাকর বা কেরানি কর্তৃক চুরি। আর 82 হলো চুরি করার সময় যদি কোনো ব্যক্তি আঘাতের প্রস্তুতি, মৃত্যু ঘটানোর প্রস্তুতি অথবা আটক করে রাখবে, অবৈধভাবে অবরোধ করে রাখবে, এইরকম প্রস্তুতি নিয়ে চুরি করলে সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড 382। এরপরে আমরা দেখেছি 383 থেকে 389 পর্যন্ত বলপূর্বক গ্রহণ এবং এর শাস্তি সমূহ। 383-তে দেখলাম বলপূর্বক গ্রহণ কাকে বলে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ওই ব্যক্তির ক্ষতি অথবা তার পরিবারের অন্য কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতির ভীতি প্রদর্শন করে কোনো সম্পত্তি, মূল্যবান জামানত এগুলো হস্তান্তরের জন্য বাধ্য করে, তাহলে তিনি বলপূর্বক গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। 383 আমরা দেখেছি বলপূর্বক গ্রহণের সাধারণ শাস্তি বা নর্মাল শাস্তি। আমি যেভাবে পড়ি, বলপূর্বক গ্রহণের নর্মাল শাস্তি হচ্ছে 384। 385 থেকে শুরু হয়েছে স্পেশাল শাস্তিগুলো। যদি বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তি ক্ষতির ভীতি প্রদর্শন করে, অপরাধী ব্যক্তির দণ্ড 385। মৃত্যু বা গুরুতর আঘাত করার ভয় দেখিয়ে, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ 386। মৃত্যু বা গুরুতর আঘাত বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন 387। 388 মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে অপরাধে অভিযুক্ত করিবার ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ 388। আর 389 আমরা শিখলাম বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার ভীতি প্রদর্শন। এরপরে 390 ধারাটা দেখেছি আমরা, দস্যুতা কাকে বলে। দস্যুতা মূলত ভিন্ন কোনো অপরাধ নয়, দস্যুতা হলো বলপূর্বক গ্রহণ এবং চুরির একটা বিশেষ পর্যায় মাত্র। তাহলে প্রত্যেক দস্যুতায় চুরি এবং কি থাকে, বলপূর্বক গ্রহণ থাকে। তাহলে দস্যুতা হতে গেলে অবশ্যই চুরি হতে হবে অথবা বলপূর্বক গ্রহণ হতে হবে। এখন দেখি চুরি কখন দস্যুতায় পরিণত হয়। কোনো ব্যক্তি কোনো সম্পদ চুরি করাকালীন, চুরির উদ্যোগ গ্রহণকালীন, চোরাই সম্পত্তি বহনকালে, বহনের উদ্যোগকালে, এই 4টি ক্ষেত্রে, আরো ক্ষেত্রগুলো আছে তো মোটামুটি ভাষ্যতে এই 4টি ক্ষেত্র, এই কাজগুলো করার সময় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটিয়ে ফেলে, আঘাত দিয়ে ফেলে, তাহলে চুরি করতে গেল, গিয়ে আঘাত দিল, চুরি থাকলো থাকলো না, দস্যুতা হয়ে গেল। তাহলে চুরি করা কালীন অথবা চোরাই সম্পত্তি বহনকালে, বহনের উদ্যোগ গ্রহণকালে যদি কোনো ব্যক্তিকে আঘাত প্রদান করে ফেলে, মৃত্যু ঘটিয়ে ফেলে অথবা অবৈধভাবে আটক করে ফেলে, অবৈধ আটক করে, অবৈধভাবে আটকের উদ্যোগ গ্রহণ করে, কাউকে আটকের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো, তাৎক্ষণিক আঘাত করার ভয় দেখানো, এগুলো যদি করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি চুরি আর চুরি থাকলো না, চুরি দস্যুতায় পরিণত হয়েছে বলে গণ্য হবে, বা তখন সেটা দস্যুতা অপরাধ ঘটেছে বলে গণ্য হবে। এবার আসেন বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হবে। 3টা মাত্র শর্ত বলপূর্বক গ্রহণ দস্যুতা হওয়ার শর্ত কয়টা? 3টা। কি কি শর্ত একটু দেখি। বলপূর্বক গ্রহণকালীন যদি অপরাধী ব্যক্তি শিকারের সম্মুখে উপস্থিত থাকে, মনে করেন একজন শিকার, একজন শিকারী, তাই না? মুরগি শিকার করবেন, আপনি গুলি নিয়ে ঘোরাঘুরি করতেছেন, আপনি হলেন শিকারী, মুরগি হলো শিকার। তো এরকম যে ব্যক্তি বলপূর্বক গ্রহণ করবেন তিনি হলেন শিকারী, আর যার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া হবে তিনি হলেন শিকার। তাহলে যদি এই বলপূর্বক গ্রহণ ঘটনাটা যখন ঘটবে তখন যদি সম্মুখে উপস্থিত থাকে, পাশাপাশি যদি সম্পদ নিয়ে ফেলে, ভয় দেখিয়ে যদি সম্পদ স্থানান্তর করে ফেলে, আর একটা হলো ওই ব্যক্তিকে কোন সম্পদ দিচ্ছে না, তাকে বাধ্য করা হয়,
যদি ওই বলপূর্বক যে সম্পত্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে সেটা অর্পণ করতে ওই ব্যক্তিকে বাধ্য করা হয়, তখন এই বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হয়। একটা সম্পদ আপনাকে ভয় ভীতি দেখানো হলো যে আপনি কি করেন, এত লাখ টাকা দেন, তো এটাতে আপনি সময় পেলেন, 2 দিনের মধ্যে দিবেন, 3 দিনের মধ্যে দিবেন, মোবাইলে হুমকি ধামকি দেয়া হলো, এগুলো হলো বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক গ্রহণের জন্য ভীতি প্রদর্শন। তখন দণ্ডগুলো আপনি বলপূর্বক গ্রহণের যে শাস্তি পড়লেন সেখানে যাবে। এবার আসেন, আমি আপনার সামনে উপস্থিত, এখন আপনাকে ভয় দেখাচ্ছি, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাচ্ছি, দেখিয়ে কোনো সম্পদ অর্পণে বাধ্য করলাম, মানে আপনি সম্পদ দিয়ে দিলেন, তখন এটা আর বলপূর্বক গ্রহণ থাকবে না, দস্যুতায় পরিণত হয়ে যাবে। এইবার আসেন আমরা দেখবো দস্যুতার শাস্তিগুলো কি কি, এগুলো আগে একটু দেখে আসি, তারপর আমরা ডাকাতির অংশে যাব। মোটামুটি 5টি ধারায় দস্যুতার শাস্তি রয়েছে। কয়টা ধারায় শাস্তি? 92, 93, 94, 97, 98। এভাবে একটু লিখে রাখেন, দস্যুতা 390 এর পাশে লিখে রাখেন। দস্যুতার শাস্তি হলো দণ্ডবিধিতে মোটামুটি 5টি ধারায় দস্যুতার শাস্তি বর্ণিত হয়েছে: 392, 93, 94, 97, 98। তাহলে 92 হলো নর্মাল দস্যুতার শাস্তি। যদি কোনো ব্যক্তি দস্যুতা অনুষ্ঠান করে, সংশ্লিষ্ট ব্যক্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ডে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে দস্যুতার প্লেন শাস্তি হচ্ছে 392। এখানে আবার একটু অতিরিক্ত সংযোজন আছে, যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা রাজপথে দস্যুতা করে, তাহলে রাত্রিবেলা মানে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে যদি রাজপথে দস্যুতা অনুষ্ঠিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ডটা একটু বৃদ্ধি পাবে, দণ্ডটা হবে 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, সম্প্রসারিত হবে। তাহলে দস্যুতার শাস্তি কয়টা? দুইটা, 10 বছর, 14 বছর। যদি নর্মালি দস্যুতা করে তাহলে কতদিন? 10 বছর। আর যদি রাত্রিবেলা রাজপথে দস্যুতা অনুষ্ঠিত হয় তখন দণ্ড 14 বছর। কত ধারা? 392। শেষ। 393 যাব। 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা। আচ্ছা, অপরাধ সংগঠনই কেবলমাত্র অপরাধ নয়, অপরাধের উদ্যোগ গ্রহণও অপরাধ বলে গণ্য হয়। দেখেন অপরাধের যে পর্যায়গুলো আছে, আমরা দেখি অপরাধের কয়টা ধাপ। 511 ধারা দেখবেন, পেনাল কোডের 511 ধারা, অপরাধের ধাপ হলো 4টি। 4টি ধাপ কি কি? প্রথমে বলেছে কোনো অপরাধ করার আগে আপনার ভেতরে ওই অপরাধের জন্য অভিপ্রায় থাকতে হবে। তাহলে প্রথমটা কি? প্রথমটা হলো অভিপ্রায়। আচ্ছা, আপনার ভেতরে একটা দুষ্ট অভিপ্রায় থাকলো, অভিপ্রায় আছে কিন্তু অপরাধ সংগঠন হলো না, তাহলে কি অপরাধ হবে? হবে না। কেবলমাত্র মনে মনে আপনি চিন্তা করেছেন, আমি মনে মনে চিন্তা করলাম আমি মিজানুর ভাইয়াকে খুন করব, তো এই যে মনে মনে চিন্তা করলাম এটা আমার অভিপ্রায়, কিন্তু অভিপ্রায় যতক্ষণ না আপনি ওই অভিপ্রায় পূরণ কল্পে কোনো একটু কাজ করছেন ততক্ষণ পর্যন্ত এই অভিপ্রায় কিন্তু অপরাধ বলে গণ্য হবে না। তাহলে অভিপ্রায় একটা গেল উপাদান, অপরাধের উপাদান বা স্তর বলতে পারি। এরপর আসেন প্রস্তুতি। এইবার আসেন খুনের জন্য আমি কি করলাম, বড় একটা ছুরি ধার দিয়ে শান দিয়ে রাখলাম, অথবা পিস্তল আমি জোগাড় করে ফেললাম, তাহলে আমি প্রিপারেশন নিলাম, এইবার কিন্তু আমার অপরাধ সংগঠন হয়েছে। কোনো অপরাধের প্রস্তুতি নিলেও অপরাধ হয়ে যায়। তাহলে প্রথমে দেখলাম অভিপ্রায় থাকতে হবে, এরপরে প্রস্তুতি নিতে হবে, এরপরে আর কি করতে পারে? উদ্যোগ। ওই ব্যক্তিকে খুন করার চেষ্টা করা হলো, উদ্যোগ গ্রহণ করা হলো, এরপরে অপরাধ অনুষ্ঠান করে ফেলা হলো, খুন করা হলো। তাহলে এই হলো অপরাধের পর্যায়গুলো। কি কিভাবে অপরাধ সংগঠিত হতে পারে? প্রথমে অভিপ্রায় হয় মনের মধ্যে। এই যে মেন্সরি অ্যাক্টস পড়ি আমরা, তাহলে মনের মধ্যে কি হয়? অপরাধের অভিপ্রায় প্রথমে সৃষ্টি হয়, তারপরে ওই অপরাধের জন্য তো একটু প্রিপারেশন নেয় অপরাধী ব্যক্তি, এইটা হলো প্রস্তুতি। এরপরে ধরেন সবসময় অপরাধের প্রস্তুতি নিলেই যে অপরাধ সম্পূর্ণ কার্যকর করে ফেলতে পারবে এমন না, অনেক সময় উদ্যোগ নেয়, ঘুরে আসে, মানে চুরি করতে গিয়ে ফেরত আসে, ডাকাতি করতে গিয়ে নাও করতে পারে, এরকম হয়, ছিনতাই করতে গিয়ে ছিনতাই অনুষ্ঠিত হতেও পারে, নাও পারে। তো এই ঘটনাকে বলা হয় উদ্যোগ। আর যদি অপরাধ সংগঠিত হয়ে যায় তাহলে এটাকে বলে অনুষ্ঠান। মোটামুটি এই হলো অপরাধের 4টি স্তর বা 4টি পর্যায়। তার মধ্যে অপরাধের উদ্যোগ গ্রহণ করলে কিন্তু অপরাধ সংগঠিত হয়। দেখেন এই একটা উদ্যোগের আমরা শাস্তি পেলাম 393, দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ। তাহলে কোনো ব্যক্তি দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ কথাটার মানেই কিন্তু চেষ্টা, হ্যাঁ। তাহলে দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করেছে মানে চেষ্টা করেছে। তাহলে কোনো ব্যক্তি যদি দস্যুতা অনুষ্ঠানের জন্য উদ্যোগ গ্রহণ করে তার দণ্ড হলো 393 ধারা। চেষ্টা বা উদ্যোগ, বুঝতে পারলাম? তাহলে আপনি দস্যুতা করার জন্য চেষ্টা করলেন, আমার কাছে আমার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করার অনেক চেষ্টা করলেন, নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তাৎক্ষণিক মৃত্যু এবং গুরুতর জখমের ভয় দেখিয়ে
কোনোভাবেই ভ্যানিটি ব্যাগ আমি দিলাম না বা লোকজন এসে বললো আপনি পালিয়ে গেলেন, তাহলে আপনি কি করেছেন? দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করেছেন বলে গণ্য হবেন। যখন অপরাধ পুরোপুরি সংগঠিত হয় না কিন্তু অপরাধের চেষ্টা করা হয়, তখন এই দণ্ডগুলো চলে যায় উদ্যোগ গ্রহণের দণ্ড। তাহলে যে ব্যক্তি দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে সেই ব্যক্তির দণ্ড 393। তাহলে 92 প্লেন শাস্তি, উদ্যোগ নিলে 93, আঘাত ঘটিয়ে ফেললে 94। এইবার আসেন, আঘাত যদি সংঘটিত হয় তাহলে 394 এ দণ্ড। কোনো ব্যক্তি দস্যুতা অনুষ্ঠানকালে স্বেচ্ছাকৃতভাবে যদি আঘাত দান করে, খেয়াল করেন আঘাত কিন্তু গুরুতর আঘাত নয়, যখনই গুরুতর আঘাত সংঘটন হবে, মারাত্মক অস্ত্র শস্ত্র থাকবে, তখনই দণ্ড চলে যাবে 397 এ। তাহলে 394 এবং 397 এর পার্থক্য হলো 397 হলো আঘাত বা মৃত্যু ঘটিয়ে ফেলবে, সেক্ষেত্রে 397। আর গুরুতর আঘাত ঘটবে, মারাত্মক অস্ত্র শস্ত্র থাকবে 397। আর 394 এ আঘাত ঘটবে বা অস্ত্রটা মারাত্মক থাকবে না, তখন 394 ধারায়। দস্যুতা অনুষ্ঠান কালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা, তাহলে দস্যুতা অনুষ্ঠান কালে যদি স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে কোনো ব্যক্তি, সেই ব্যক্তি 394 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। একটু খেয়াল করি, দস্যুতা সংগঠনের সময় যদি আসামি মারাত্মক অস্ত্র বহন না করে অথবা যে ব্যক্তি দস্যুতার শিকার হলেন তাকে আঘাত না করে, তখন কিন্তু 397 ধারার শাস্তি পরিবর্তন করে 394 ধারায় দেয়া যায়। আচ্ছা, আঘাত না করলেও কিন্তু 394 ধারায় দণ্ড দেয়া যায় যদি আঘাতের উদ্যোগ গ্রহণ করে। তাহলে একটু 394 এর পাশে আমরা লিখে রাখবো, দস্যুতাকালে স্বেচ্ছাকৃত আঘাত দান অথবা আঘাতের উদ্যোগ গ্রহণ। তাহলে লিখে রাখেন আঘাত প্লাস উদ্যোগ, এই দুইটা শব্দ শুধু লিখে রাখেন 394 দস্যুতা কালে। তো এটা নর্মালি একটা, আমি আপনাকে আঘাত দিলাম, বেদনা বিমার বৈকল্য সাধন করলাম, তাহলে আঘাতের শাস্তি, তাই না? 323-24। কিন্তু এটা আমি দস্যুতা কালে যদি আঘাত দান করি তখন দণ্ড কততে হবে? এই যে 394 ধারায় দণ্ডিত হবে। আঘাত দেইনি কিন্তু আঘাতের উদ্যোগ নিয়েছি, তখনও দণ্ড 394 ধারায় দেয়া যাবে। দেখেন কি লিখেছে, কোনো ব্যক্তি যদি দস্যুতা অনুষ্ঠান কালে অথবা অনুষ্ঠানের উদ্যোগ কালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করেন, এই দস্যুতা অনুষ্ঠান বা এর উদ্যোগের সাথে মিলিতভাবে জড়িত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন। আবার বিশ্লেষণের মধ্যে আবার বলেছে, দেখেন দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ কালে স্বেচ্ছাকৃত আঘাত দানের যদি করে সেই ক্ষেত্রে 394 ধারায় শাস্তির ব্যবস্থা। এবার আসেন, দস্যুতা সংগঠনের সময় যদি মারাত্মক অস্ত্র নাই অথবা আঘাতও দেয়নি, মারাত্মক অস্ত্র যদি থাকে সেক্ষেত্রে দণ্ড চলে যাবে 397 এ। আর যদি মারাত্মক অস্ত্র না থাকে, আঘাত সংগঠন হয় অথবা উদ্যোগ গ্রহণ করা হয়, তখন দণ্ড 394 ধারা মোতাবেক দেয়া হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম, আঘাতের উদ্যোগ, আঘাত সংগঠিত হলো 394, দস্যুতার উদ্যোগ 393, দস্যুতা হয়ে গেল 392। এইবার আসেন 97-98টা একটু দেখে নেই। দস্যুতা বা ডাকাতি দুইটারই দণ্ড দেয়া আছে 397-98। হ্যাঁ, তার মানে এই দুইটা যৌথ ধারা, ডাকাতিতেও দিতে পারবেন অপরাধের সংখ্যার উপর ভিত্তি করে। যদি 4 জন অপরাধী হয় তখন আমরা দস্যুতার ক্ষেত্রে ব্যবহার করব, অপরাধী ব্যক্তি যদি 5 বা ততোধিক হয় তখন ডাকাতির ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্যোগ সংগঠনকারে দস্যুতা বা সংগঠন সহকারে দস্যুতা বা ডাকাতি 397, মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতির উদ্যোগ 398। এই যে দেখেন 398 ধারাটার সাথে 382 ধারাটার মিল আছে। 382 যেমন আপনি আটক করা, মৃত্যু ঘটানোর প্রস্তুতি নিয়ে চুরি করেছিলেন, এইরকম মারাত্মক অস্ত্র শস্ত্রে সেজে গুজে যদি কি করা হয়, ডাকাতি করা হয় বা দস্যুতা করা হয়, তখন দণ্ড হবে 398 ধারায়। আর যদি মৃত্যু ঘটিয়ে ফেলা হয় অথবা গুরুতর আঘাতের উদ্যোগ নেওয়া হয়, মৃত্যু ঘটানোর উদ্যোগ গ্রহণ করা হয়, তখন মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্যোগ নিয়ে, মৃত্যু ঘটেনি, মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্যোগ গ্রহণ করে গুরুতর গুরুতর আঘাত যদি দান করা হয়। আচ্ছা, একটু ভাষ্যটা দেখি। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি দস্যুতা বা ডাকাতি করাকালীন অপরাধী ব্যক্তি মারাত্মক অস্ত্র ব্যবহার করেন অথবা কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত দান করেন অথবা মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর উদ্যোগ গ্রহণ করেন, তাহলে গুরুতর আঘাত ঘটিয়ে ফেললে, মৃত্যু বা গুরুতর আঘাতের যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি 397 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। তাহলে 394 কি? আঘাতের দণ্ড। গুরুতর আঘাত ঘটলে 397। বুঝতে পারলাম? তাহলে 394 আঘাত সংঘটিত হলে দণ্ড, এটাই যদি গুরুতর আঘাত হয় 397, মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়
397, গুরুতর আঘাত ঘটানোর চেষ্টা করা হয় 397। ডাকাতির সময় মারাত্মক অস্ত্রশস্ত্র কাছে থাকলে এই ধারায় অপরাধ হয়ে যায়। কিন্তু দেখেন, আমরা একটু আগে পড়লাম মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি, তাহলে ডাকাতি অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ যদি করে, মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ, তখন কিন্তু হবে 398। আর যখনই ডাকাতি অনুষ্ঠিত হয়ে গেল, সাথে মারাত্মক অস্ত্রশস্ত্র ছিল, তখন দণ্ড চলে যাবে 397। বুঝি নাই? আচ্ছা, আর বুঝিয়ে দিচ্ছি। ডাকাতিতে অস্ত্র ব্যবহার না হলেও কিছু যায় আসে না। আচ্ছা, যেই ক্ষেত্রে কোনো গুরুতর আঘাত হয় নাই, ধারালো অস্ত্র ব্যবহার হয় নাই। আচ্ছা, তাহলে যে ক্ষেত্রে কোনো গুরুতর আঘাত করা হয় নাই বা কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয় নাই, তখন 397 ধারায় দণ্ড দেয়া সঠিক নয়। তাহলে সঠিক হবে না। তাহলে দেখেন কি কি করতে হবে: ডাকাতি অনুষ্ঠিত হতে হবে, আবার মারাত্মক অস্ত্র সাথে থাকতে হবে। এখন মনে করেন আপনি মারাত্মক অস্ত্র ব্যবহার করেননি কিন্তু ডাকাতি করে ফেলছেন, তখন কিন্তু 397 ধারায় দণ্ড দেয়া যাবে। তাহলে 398 ধারাটা কি? মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্যোগ গ্রহণ। তাহলে আপনি মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্যোগ গ্রহণ করেছেন। ডাকাতির অপরাধ সংগঠন এখনো হয়নি, আপনারা ধরা পড়লেন, আপনাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল, তখন দণ্ড কততে যাবে? 398 ধারা, অর্থাৎ উদ্যোগের দণ্ড 398। বুঝতে পারলাম? এবার আসেন, মারাত্মক অস্ত্র শস্ত্র সজ্জিত হলেন, ডাকাতি অনুষ্ঠিত হলো, কাউকে গুরুতর আঘাত দেন নাই, কিন্তু আপনার কাছে ধারালো অস্ত্র ছিল, তখন কত ধারা দেয়া যাবে? 397 ধারা দেয়া যাবে। এইবার আসেন, আঘাত সংগঠন হয়েছে, গুরুতর আঘাত সংগঠন হয়নি, মারাত্মক অস্ত্র শস্ত্র ছিল না, লাঠি সোঁটা ছিল, এটা দিয়ে কি করা হয়েছে? আঘাত দান করা হয়েছে। দণ্ড কত ধারায় হবে? 394। বুঝতে পারলাম? বুঝি নাই? এর থেকে সহজ নাই, খেয়াল করেন। আগে আমরা দস্যুতা গুলো নিয়ে নিই। তাহলে 390 ছিল দস্যুতা, 392 হলো দস্যুতার জন্য শাস্তি, 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা, 394 দস্যুতাকালে স্বেচ্ছাকৃত আঘাত দান, 395, আচ্ছা এরপরে যাই 397 মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্যোগ সহকারে দস্যুতা বা ডাকাতি, 398 মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি। এই পাঁচটা গেল কিসের দণ্ড? দস্যুতার দণ্ড। এবার আমরা ডাকাতি দেখবো। তাহলে ডাকাতিও কোনো আলাদা অপরাধ নয়। দস্যুতাকারীদের সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয়ে যায়, তাহলে সেটা ডাকাতিতে পরিণত হয়। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি যদি মিলিত হয়ে দস্যুতা অনুষ্ঠান করে, তাহলে তারা ডাকাতি করেছে বলে গণ্য হবে। ডাকাতির সংজ্ঞা ওইভাবে আপনারা এমনি পারেন, বুঝতে পারেন বা জানেন। এরপরে আমি যাব ডাকাতির শাস্তিগুলো, খেয়াল করেন। তাহলে 391 হলো ডাকাতির সংজ্ঞা, 394 পর্যন্ত আমরা দস্যুতার শাস্তি পড়েছি। তাহলে ডাকাতির শাস্তি কততে গিয়ে পাবো? 395। তাহলে 91 এর সংজ্ঞা, 95 থেকে শাস্তি শুরু হলো। 95, 96, 97, 98, 99, 400 ধারা পর্যন্ত, মানে 401 ধারা চোরের দলভুক্ত হওয়া, ডাকাত দলভুক্ত হওয়া, এই পর্যন্ত দণ্ডগুলো বিস্তৃত। তাহলে আসেন দেখি, 395 হলো ডাকাতির শাস্তি, 396 খুন সহ ডাকাতি। এইবার আসেন, কখন আপনি 302 ধারা নিয়ে আসবেন, কখন 396 ধারা দিবেন? কোনো একজন ব্যক্তির দায়, খুনের দায় যদি হয়, খুন যদি অনুষ্ঠিত হয়, একজন ব্যক্তি খুন করে, তখন 302 ধারা দেয়া যাবে। যদি ওখানে অন্য কোনো ব্যক্তি থাকে, সেটার সংখ্যা যদি 5-এর নিচে থাকে, খুন অনুষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে আপনি 302 এর সাথে 34 ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আবার যদি 5 বা ততোধিক ব্যক্তি সম্মিলিতভাবে ডাকাতি করাকালীন খুন অনুষ্ঠিত হয়, তখন আবার 396 ধারা প্রযুক্ত হবে। তখন আপনি আলাদা করে 302, 334 ধারা ব্যবহারের প্রয়োজন নেই। বুঝতে পারলাম? তাহলে 396 কেবল আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন ডাকাতি করতে গিয়ে খুন অনুষ্ঠিত হবে। আলাদা করে ডাকাতির দণ্ডের দরকার নাই। 396 খুন সহ ডাকাতি একটা আলাদা অপরাধ বলে বিবেচিত হবে, আলাদা দণ্ডের ব্যবস্থা রয়েছে। ধরেন খুন সহ ডাকাতি হলো, আপনি 302 দিলেন, 395 দিলেন, 396 দিলেন, এগুলো ধারা প্রয়োগ করার আর সুযোগ আছে? শুধু 396 এনাফ।
বুঝতে পারলাম। তাহলে আসেন, ডাকাতি 391, সংজ্ঞা শাস্তিগত 395, খুন সহ ডাকাতি 396, 397, মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে ডাকাতি 398, মারাত্মক অস্ত্রশস্ত্রে সেজে গুজে ডাকাতির উদ্যোগ গ্রহণ 399, ডাকাতির প্রস্তুতি। এখনো ডাকাতি করতে যান নাই, কোন বাড়িতে ডাকাতি করবেন সেখানেও যান নাই, কিন্তু কি করছেন, অস্ত্র শস্ত্র সংগ্রহ করছেন, সবাই মিলে প্ল্যান পরিকল্পনা করছেন, এই যে প্রস্তুতি নিয়েছেন, এই মধ্যেই ধরা পড়েছেন। বিদ্যুৎ নাই, কিভাবে ল্যাপটপে চার্জ দিব? তাহলে ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি যদি কোনো ব্যক্তি নিয়ে ফেলে, তাহলে কোনো 5 বা ততোধিক ব্যক্তি কেবল কি করছে, 97, 98 দুইটাতেই মারাত্মক অস্ত্র কিভাবে লিখবো? আপু, 97, 98 দুইটাতেই মারাত্মক অস্ত্র। একটাতে হলো কেবল সেজে গুজে রেডি হইছেন, আরেকটাতে অস্ত্রের প্রয়োগ হতে পারে অথবা ডাকাতি অনুষ্ঠিত হতে হবে। বুঝতে পারলেন? তাহলে 397 এর পাশে লেখেন ডাকাতি অনুষ্ঠিত হবে, মারাত্মক অস্ত্রে সজ্জিত থাকবে। 398 লেখেন দস্যুতা বা ডাকাতির উদ্যোগ এখনো ঘটনা ঘটেনি, আপনাকে ধরা হইলো, আপনি দেখা গেল আপনার কাছে কি আছে, মারাত্মক অস্ত্র শস্ত্র আছে, তখন 398। 98 এর পাশে লেখেন যে উদ্যোগ ঘটনা ঘটেনি। 97 এর পাশে লেখেন মারাত্মক অস্ত্র শস্ত্র দ্বারা গুরুতর আঘাত ঘটতে পারে। কতগুলো? 98 এর অপশন, 97 এর অপশন অনেকগুলো। আঘাত, গুরুতর আঘাত ঘটতে পারে, আপনার কাছে মারাত্মক অস্ত্র শস্ত্র থাকতে পারে, আবার ডাকাতি হতে হবে, অস্ত্রের ব্যবহার হোক চাই না হোক, ডাকাতি ঘটতে হবে, তবেই আপনি 397 ধারা ব্যবহার করতে পারবেন। ডাকাতি হয়েছে, ডাকাতদেরকে ধরা হয়েছে, দেখা গেল মারাত্মক অস্ত্র শস্ত্র ছিল, তার মানে গুরুতর আঘাত ঘটাইতে পারতো, তখন 397। 5 জন ব্যক্তি ধরা পড়লো, ডাকাতি এখনো করতে পারে নাই, কোনো সম্পদই তারা নিতে পারে নাই, কেবল তারা প্রবেশ করছে, ধরা পড়লো, দেখা গেল মারাত্মক অস্ত্র শস্ত্র ছিল, তাহলে ডাকাতি কি অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়নি, কিন্তু তারা মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, দণ্ডগত ধারায় 398। রোজিনা আপু, বুঝতে পারছেন? তাহলে 97 এর পাশে লেখেন গুরুতর আঘাত ঘটতে পারে, ঘটবে, উদ্যোগ গ্রহণ করা হবে। এরপরে লেখেন অথবা ডাকাতি অনুষ্ঠিত হবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে মারাত্মক অস্ত্র পাওয়া যাবে। আর 98 হলো ডাকাতির উদ্যোগ গ্রহণ করা হবে, ডাকাতি অনুষ্ঠিত হবে না, কিন্তু দেখা যাবে তাদের কাছে মারাত্মক অস্ত্র শস্ত্র ছিল। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য ধারাগুলোতে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে প্রস্তুতি শিখলাম আমরা 399। প্রস্তুতি তো আপনি অস্ত্র শস্ত্র জোগাড় করেছেন, এখনো ঘটনা উদ্যোগ পর্যন্ত যায়নি। প্রস্তুতি হলো উদ্যোগের পূর্বের যে অপরাধ, কেবল প্রিপারেশন নিচ্ছি, কিন্তু এখনো কি করিনি, অপরাধের উদ্যোগ গ্রহণ করিনি। তো এইটাই হলো প্রস্তুতি। 399 ধারা যদি প্রস্তুতি নেয়, তারপরও দণ্ডের ব্যবস্থা রয়েছে। অভিপ্রায় অপরাধ নয়, কিন্তু প্রস্তুতি অপরাধ বলে গণ্য হয়, এভাবে দিতে পারে প্রশ্ন। 399 ধারা থেকে সুন্দর করে উত্তর লিখে দিবেন। 400-তে ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি, 401-এ চোরের দলভুক্ত হওয়ার শাস্তি। তাহলে 400 পর্যন্ত হলো ডাকাতির দণ্ড। তাহলে দেখি একটু, 95, 96, 97, 98, 99, 400, 6টা দণ্ড। তাহলে কয়টা দণ্ড পেলাম? 6টা দণ্ড। আর ওইদিকে দস্যুতার কয়টা শাস্তি পেয়েছি? 5টা শাস্তি। হ্যাঁ, তাহলে ডাকাতির আরো একটা আছে, 7টা দণ্ড। আরেকটা আছে কি, এই যে ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়া, 402। তাহলে ডাকাতির শাস্তি হলো 7টা, দস্যুতার শাস্তি হলো 5টা। একটু লিখে রাখেন দণ্ডগুলা। ডাকাতির শাস্তি হলো 7টা, দস্যুতার শাস্তি হলো 5টা। ডাকাতির গুলো তো সিরিয়ালই আছে, সঙ্গে শুধু একটা সিরিয়াল ব্রেক করে 402, 401টা বাদ দিয়ে 402 লিখে ফেলবেন। আর ওদিকে দস্যুদের শাস্তি আমরা পেলাম 5টা। পরিষ্কার না সবগুলো? পরিষ্কার আছে। এরপরে তাহলে দেখি একটু, 401 ধারাটা হলো চোরের দলভুক্ত হওয়ার শাস্তি। জানেন যে এই লোকগুলো কি করে? চুরি করে, তারপরে এই দলের সদস্য হওয়া। যদি কোনো ব্যক্তি এই পেনাল কোড আইন জারি হওয়ার পরে যে কোনো সময় অভ্যাসগতভাবে চুরি করে, দস্যুতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়, ঠগ ডাকাত দলের সদস্য ব্যতীত ভবঘুরে অন্য কোনো প্রকার দলভুক্ত হয়, সেই ব্যক্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে চোরের দলভুক্ত হওয়া, তাহলে মনে করেন ডাকাত দলের জন্য তো আলাদা শাস্তি আছেই, 400 ডাকাত দলভুক্ত হলে 400-তে দণ্ড। অন্যান্য যেগুলো থাকলো সেগুলোর দণ্ড, ঠক ডাকাত এগুলো কিন্তু মারাত্মক অপরাধ, তাই না? এগুলো বাদ দিয়ে অন্য দলের সদস্য হলেই কিন্তু চোরের দলভুক্ত হওয়ার শাস্তি দেয়া যেতে পারে। এই ধারাগুলোকে বলা হয় গ্যাং মামলার অপরাধ বা গ্যাং গ্যাং ক্রাইম, যে সেগুলো দণ্ড। 402 ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া। এই সমবেত হওয়াটা হলো, দেখেন, এটাও কিন্তু অনেকটা উদ্যোগ গ্রহণের মতোই। কি করেছেন আপনারা? এখনো ডাকাতি অনুষ্ঠান করেন নাই, কিন্তু একত্রিত হয়েছেন। তো ডাকাতির জন্য একত্রিত হলেও অনেক দণ্ডের ব্যবস্থা রয়েছে, 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। তাহলে কোনো
5 বা ততোধিক ব্যক্তি যখন ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হয়, ডাকাতি অনুষ্ঠান এখনো অনুষ্ঠিত হয় নাই, কেবল একত্রিত হয়েছে, তখন দণ্ড 402। তাহলে ডাকাতির প্রস্তুতিটা একটু আলাদা, সমবেত হওয়া একটা আলাদা। প্রস্তুতি নিয়েছেন, কেউ অস্ত্র সংগ্রহ করেছেন, কারো কাছে টাকা পয়সা আছে, কেউ গাড়ি নিয়েছেন, এগুলো হলো প্রস্তুতি। আর যখন 5 জন ব্যক্তিকে একসাথে পাওয়া গেল, সমবেত হলো, তখন দণ্ড হবে 402 ধারায়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে যে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এই দুইটা শুধু আমরা একটু নেব। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সংগঠিত অপরাধ। কোনো অস্থাবর সম্পত্তি যখন মালিকের সম্মতি ব্যতি রেখে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, তখন সেটা কি হয়েছে? চুরি হয়েছে বলে গণ্য হবে। এইবার আসেন, যে সম্পদ আপনার খারাপ অভিপ্রায় ছিল না, ধরেন শুরুর দিকে আপনার কোনো খারাপ অভিপ্রায় ছিল না, আমাকে বললেন যে একটা আমাকে বই দেন স্যার, আমি পড়বো, আপনার কাছে তো অনেক বই। আমি একটা বই দিলাম, পরবর্তীতে আপনি কি করলেন? বইটা আপনি আর ফেরত দিলেন না, তাহলে আপনি আত্মসাৎ করেছেন বলে গণ্য হবেন। তাহলে আত্মসাৎ এবং চুরির মধ্যে একটু পার্থক্য রয়েছে। শুরুর দিকে আপনার খারাপ অভিপ্রায় ছিল না, পরবর্তীতে আপনার অভিপ্রায়ের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন ঘটলে কি হয়ে যায়? অপরাধটা অপরাধমূলক সম্পত্তি আত্মসাতে পরিণত হয়। তাহলে চুরির ক্ষেত্রে কিন্তু শুরুতেই কি থাকে? অপরাধমূলক, আপনাদের একটা এমসিকিউ দিয়েছিলাম, চুরির ক্ষেত্রে শুরুতেই অপরাধমূলক অভিপ্রায় থাকবে, আর সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে মানসিক পরিবর্তন ঘটবে। চুরির ক্ষেত্রে আপনি মালিকের সম্মতি ব্যতি রেখে অগোচরে সম্পত্তি স্থানান্তর করবেন। আত্মসাতের ক্ষেত্রে মালিক জানতেও পারে, অনেক সময় নাও জানতে পারে। কোনো একটা সম্পদ রাস্তায় কুড়িয়ে পাওয়া হলো, এরপরে দেখা গেল সম্পদের মালিক, আপনি মানি ব্যাগ পেলেন, এখানে এনআইডি কার্ড থাকতে পারে, অনেক ডকুমেন্টস থাকতে পারে, যেগুলোর মাধ্যমে মালিককে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু আপনি খোঁজার কোনো চেষ্টাই করলেন না বা নিজের ব্যবহারে পরিণত করলেন, তখন এটা হয়ে যাবে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। বুঝতে পারলাম? আর বিশ্বাসভঙ্গের ব্যাপারটা হলো, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির ভারপ্রাপ্ত হয়ে, তাহলে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি দুই প্রকারের সম্পত্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করা যেতে পারে। সম্পত্তি, যে কোনো প্রকারের সম্পত্তি আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে, অর্থাৎ ধরেন পাওয়ার প্যাট্রনই দেওয়া হলো কোনো ব্যক্তিকে, তার এখন দেখেন তিনি লাখ লাখ টাকার চেক তিনি সই করতে পারবেন। ধরেন একজন অনেক বড় সম্পদের মালিক, তিনি বিদেশে গেলেন, যাওয়ার আগে ক্ষমতায়ন করে গেলেন একজনকে, তো এইভাবে সম্পত্তি উনি কি করতে পারবেন? এখন তো উনি দায়িত্বপ্রাপ্ত, ওনাকে বিশ্বাস করে সম্পদটা দিয়ে যাওয়া হয়েছে, এই বিশ্বাস যদি উনি ভঙ্গ করেন, তখন এটা হবে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। এখানে একটা শব্দ পাবেন আপনারা, ন্যাস স্থাপন। বিশ্বাস স্থাপন অর্থাৎ কোন ব্যক্তি, মোটামুটি বলা যায় আমানতের খেয়ানত করা, এই হলো অপরাধটা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। তাহলে আত্মসাৎটা কেমন? কোনো সম্পত্তি, অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তি প্রাপ্ত হওয়ার পর যদি মালিককে জানা সত্ত্বেও মালিককে ফেরত না দিয়ে সেটা নিজের ব্যবহারে পরিণত করে, তাহলে তিনি অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে গণ্য হবেন। আর বিশ্বাসভঙ্গ হলো কোনো ব্যক্তি সম্পত্তির আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে, দায়িত্বপ্রাপ্ত হয়ে, রক্ষাকর্তা হিসেবে নিযুক্ত হয়ে নিজেই ভক্ষণকারী হিসেবে পরিগণিত হন, তখন তিনি সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে গণ্য হবেন। তাহলে অপরাধমূলক, দুঃখিত, বিশ্বাসভঙ্গ করেছেন বলে গণ্য হবেন। 403 হলো অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। আর যদি এটাতেই অপরাধ, এটাতেই দণ্ড। আর যদি মৃত ব্যক্তি সম্পত্তি আত্মসাৎ করে, দণ্ডের ব্যবস্থা আছে 404। মনে করেন একজন বৃদ্ধ বাবা, তার বাড়িতে একজন কেয়ারটেকার আছে, তার অনেকগুলো সন্তান, তারা বিদেশে থাকে, তো এই লোককে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত করছে। এই এখন বাড়ির মালিক মারা গেল, মারা যাওয়ার পর তার সকল সম্পত্তি কি করলো? এই মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করে নিল। তাহলে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তি যদি, মৃত্যুকালে, মৃত্যুর পর যদি কোনো ব্যক্তি কি করে, চাকর বা কেরানি হিসেবে নিয়োজিত থেকে ওই সম্পদ কি করে, তিনি আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে পরিণত করে, অসাধুভাবে আত্মসাৎ করে, তিনি মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে গণ্য হবেন। আর বিশ্বাস ভঙ্গ তো পড়লামই। দণ্ডগুলো একটু দেখি, বিশ্বাস ভঙ্গের অনেকগুলো দণ্ডের ব্যবস্থা রয়েছে। প্রথমে দেখেন, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের প্লেন শাস্তি হলো 406, তাহলে 405-এ হলো বিশ্বাস ভঙ্গের সংজ্ঞা, 6-এ হলো শাস্তি, 7-এ বাহক ঘাটোয়াল কর্তৃক, এগুলো দেখবেন গুদাম রক্ষক কর্তৃক, এই যে নৌকার পারাপার হয় যে, এগুলো ডাক কিন্তু নেয়, ঘাটোয়াল বলে। তো এখানেও আবার অনেক ব্যক্তিকে দায়িত্বে নিয়োজিত করা হয়, যারা যারা এগুলো নিলামে নিয়ে নেয়, তারা আবার কিছু ব্যক্তিকে নিয়োজিত করে, তারা যদি বিশ্বাস ভঙ্গ করে 407-এ দণ্ডের ব্যবস্থা। চাকর কেরানি কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ 408। এই লোকগুলো দায়িত্বপ্রাপ্ত কিনা বলেন? সম্পদের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর যদি এগুলো বিশ্বাস ভঙ্গ করে, তাহলে 408। 403 কি শাস্তি? বুঝতে পারলাম না।
403 অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ সংজ্ঞা এবং শাস্তি দুইটাই 3 বছর পর্যন্ত দণ্ডে। কতদিন দণ্ড এটা জানতে চাইলেন? এটা তো 2 বছর পর্যন্ত সম্পত্তি আত্মসাতের দণ্ড 2 বছর। দাদা ক্লিয়ার করেন, প্রশ্নটা বুঝতে পারিনি। 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এটার আরেকটা ভাষা আছে সম্পত্তি তছরূপ। হ্যাঁ, যাই দেখেন তছরূপ হোক আত্মসাৎ হোক, একই ভাষা একই শব্দ। 403-এই অপরাধ, 403-এই দণ্ড। মানে সংজ্ঞা যদি লেখেন আলাদা করে সংজ্ঞা পাবেন না, এটাই হলো দণ্ডের ধারা, এটাই সংজ্ঞার ধারা। বুঝতে পারলেন? মৃত ব্যক্তি সম্পত্তি আত্মসাৎ করলে আপনি জানতে চাইছিলেন এটা যদি সংজ্ঞা হয় দণ্ডের ধারা কোনটা, নাকি মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে আলাদা করে এটাতে দণ্ডের ধারা দেওয়া নাই দাদা? তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎকালে সম্পত্তি আত্মসাৎ করলে 404, 405-এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এইখানে আবার দণ্ড না, এটা আবার সংজ্ঞা দেয়নি পেনাল কোডে। তারা এরকম কিছু জায়গায় এইভাবে দিছে, এখন কিছু করার আছে বলেন। ম্যাক্সিমাম তো সংজ্ঞা পাই আমরা, দুই একটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। 403 তাহলে অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের দণ্ড, মৃত ব্যক্তিরটা করলে 404, 5-এ বিশ্বাসভঙ্গ, 6-এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দণ্ড, 7-এ বাহক ঘাটোয়াল কর্তৃক বিশ্বাসভঙ্গ, 8-এ চাকর কেরানি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আচ্ছা, আত্মসাৎ আর বিশ্বাসভঙ্গের কিন্তু পার্থক্য আছে। চাকর বা কেরানি কর্তৃক যদি মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করে, এখানে একটা সুযোগ আছে না, একজন ব্যক্তি মারা গেছে, এখানে একটা সুযোগের সৃষ্টি হয়েছে। আর বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্পত্তির আধিপত্যের ভার দেয়া হয়, তারপরে সম্পত্তি যদি তিনি নিজস্ব ব্যবহারে পরিণত করেন। আচ্ছা, 409 হলো সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক প্রভৃতি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই ধারাটা একটু ডাবল স্টার দেন, ডাবল স্টার, ট্রিপল না, ডাবল স্টার দেন। এই ধারাটাতে আবার সরকারি কর্মচারীদের দণ্ডের ব্যবস্থা রয়েছে। যেমন ধরেন, একটা উদাহরণ এখান থেকে দিতে পারে, দেয় অনেক সময়, ফেসবুকে অনেক প্রশ্ন আসে, দেখতে পাবেন লেখালেখি করে স্যাররা। তো কোন একজন জনৈক কর্মকর্তা তিনি কি করলেন, জব্দ তালিকা মূলে অনেকগুলো মালামাল জব্দ করলেন। তার মধ্যে জব্দ তালিকায় যে মালামাল সেটা অর্ধেক দেখিয়ে বাকি অর্ধেক নিজের ব্যবহারে পরিণত করলেন। তাহলে উনি তো সরকারি কর্মচারী ছিলেন, তার দায়িত্ব ছিল সরকারি সম্পদ এগুলো দেয়া। ওই যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করলে তার দণ্ডটা 409 ধারায় যাবে। হ্যাঁ, এরপরে 410-এ চোরাই মাল। চোরাই মাল বলতে 5 রকমের সম্পদকে চোরাই মাল বলা হয়। চুরি করার কালে যে ধারাগুলো আপনারা পড়ে আসলেন, 378 চুরি, 390 পড়লাম ডাকাতি, 300 দুঃখিত দস্যুতা, তারপরে পড়লাম 403 অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, 405 বিশ্বাসভঙ্গ, আর বলপূর্বক গ্রহণ 383 ধারায় যে পড়ে এসেছি বলপূর্বক গ্রহণ। এই 5 রকমের সম্পদকে চোরাই মাল বলা হয়, বা 5 ধরনের অপরাধ থেকে লব্ধ যে সম্পদ, অপরাধ থেকে লব্ধ যে সম্পত্তি, তাকে চোরাই সম্পত্তি বলা হয়। বুঝতে পারলাম? তাহলে চোরাই মাল কাকে বলে? পেনাল কোডের 410 ধারা মোতাবেক যে সম্পত্তি চুরি, অপরাধমূলক বল প্রয়োগ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, দস্যুতা অথবা অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মাধ্যমে স্থানান্তরিত, গৃহীত, হস্তান্তরিত হয়েছে, সেই সম্পদকে চোরাই মাল বলা হয়। এভাবে সংজ্ঞাটা লিখবো। আবার অন্যভাবেও লিখতে পারেন, নিম্নলিখিত 5 রকমের সম্পদ চোরাই মাল বলে গণ্য হবে। 1, 2, 3, 5টা পয়েন্টও দিতে পারেন, এটাও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, এরপরে আসেন চোরাই মাল যদি অসাধুভাবে গ্রহণ করে। 411, 412-তে হলো ডাকাতির মালামাল অসাধুভাবে গ্রহণের দণ্ড। 412 ধারাটা কেন দেওয়া হয়েছে আমি বলি। আর ডাকাতির মালামাল কাকে বলে? দেখেন, যেটাই চোরাই মাল সেটাই কিন্তু ডাকাতির মাল বলে গণ্য হবে। ডাকাতির মাল, এই যে আলাদা করে ডাকাতি মালামালের কোনো সংজ্ঞা নাই, কিন্তু আলাদা করে শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে চোরাই মালের সংজ্ঞার ভেতরে ডাকাতির কথা নাই কেন? আচ্ছা, দস্যুতা, চুরি, ডাকাতি এগুলো তো ভিন্ন অপরাধ নয়, শুধুমাত্র সংখ্যার পরিবর্তন, সংখ্যা ভেদে অপরাধীর সংখ্যার উপরে নির্ভর করে, তাই না? এই জন্য ডাকাতির মালামালের আলাদা কোনো সংজ্ঞা নাই। তাহলে যেটাই চোরাই মাল সেটাই কিন্তু ডাকাতির মালামাল। কিন্তু ডাকাতি অপরাধটা একটু গুরুতর কিনা চিন্তা করেন। চুরির থেকে দস্যুতা একটু গুরুতর, খারাপ অপরাধ, মারাত্মক অপরাধ। দস্যুতার থেকে ডাকাতি আরো মারাত্মক অপরাধ, এই জন্য দণ্ডটাও একটু বেশি। আর এই বেশি দণ্ডের জন্যই 412 ধারা ব্যবহার করা হয়েছে। কিন্তু আলাদা করে ডাকাতি মালামালের কোনো দণ্ডের ব্যবস্থা নেই। আচ্ছা, চোরাই মালের গ্রাহক, দেখেন ভাষ্যতে একটা লাইন আছে, একটু পড়ি। চোরাই মালের গ্রাহক, চোরাই মালের গ্রহীতাকে শাস্তি দিতে গেলে যে সমস্ত বিষয় প্রমাণ করা আবশ্যক তা দণ্ডবিধি 411 এবং 12 ধারায় লিপিবদ্ধ হয়েছে। তাহলে চোরাই মালের দণ্ড আপনি 412 ধারায় কিভাবে দিবেন? যদি দেখেন ওইখানে 5 বা ততোধিক ব্যক্তি ছিল, বা ওই মালামালটা ডাকাতির মালামাল ছিল, তখনও কিন্তু দণ্ড 412 ধারাতে দেয়া যাবে। তাহলে ডাকাতির মালটাও চোরাই মাল বলে গণ্য হলো। একটু পড়ি।
যাদের বই আছে ভাষ্য আছে পড়েন। আচ্ছা, কোনো ব্যক্তিকে ডাকাতির মালের দখলে পাওয়া গেল, তাহার ওই দখল সম্পর্কে তিনি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে অসমর্থ হলেন, তাতে করে অনুমান করা যায় যে ওই মালামাল চোরাই মাল। বুঝতে পারলেন? তাহলে কারো কাছে যদি ডাকাতির মালামাল পাওয়া যায়, ডাকাতির মালামাল, এবং তার দখলে যে সম্পদ, এই জিজ্ঞেস করা হলো আপনি এই ডাকাতির মালামাল কোথায় পেলেন, তখন কি করলো উনি? উত্তর দিতে পারলো না। উত্তর দিতে না পারলে ধরেই নেওয়া হবে এটা চোরাই মাল। তাহলে এদিকে পাওয়া গেল ডাকাতির মালামাল, আবার এখানে বলছে চোরাই মালামাল। কেন? কারণ ডাকাতির মালামালের আলাদা কোনো সংজ্ঞা নেই। চোরাই মালামাল মানেই ডাকাতির মালামাল। তবে হ্যাঁ, দণ্ড যদি ওটা ডাকাতির মালামাল হয় সেক্ষেত্রে দণ্ডটা চলে যাবে 412 ধারায়, এই সম্পদ যদি জেনে শুনে কোনো ব্যক্তি নেয়। বুঝতে পারলেন কিনা একটু লেখেন তো দেখি। বুঝতে পারিনি? মেসেজ দিচ্ছেন না কেন আপনারা? ডাকাতির মালামাল কি বুঝি নাই? কখন 412 ধারায় শাস্তি দিবেন বুঝি নাই। ডাকাতির মালের সংজ্ঞা কি? কত ধারা হবে? ধরেন আসলো ডাকাতির মালামালের সংজ্ঞা লিখুন। এটাই তো জানতে চাচ্ছি, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন না, এটা কোনো কথা? মন দেন, মনোযোগ দেন, বড় বড় লম্বা দুইটা শ্বাস নেন, হ্যাঁ, তারপরে পড়ায় একটু মনোযোগ দেন, আমি বলি। মনে করেন চোরাই মালের সংজ্ঞা আসলো, আমরা কি লিখবো? চোরাই মাল 410 ধারা। কয় রকমের সম্পদ? চুরি, দস্যুতা, বলপূর্বক গ্রহণ, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এই তো লিখলাম চোরাই মালের সংজ্ঞা। এবার আসলো ডাকাতির মালামালের সংজ্ঞা লিখুন। কিভাবে লিখবেন? 410 ধারায় দিতে পারবেন ডাকাতির মালামাল ভিন্ন কোনো মালামাল না, ডাকাতির মালামাল যেটা চোরাই মালামালও সেটা। তাহলে দণ্ড কেন 412 ধারায়? 412 ধারায় দণ্ডটা এই জন্য দিয়েছে কারণ ডাকাতি অপরাধটা আরো গুরুতর অপরাধ। আপনারা দেখেন 411 ধারার শাস্তি হলো 3 বছর, 412 ধারার শাস্তি হলো 10 বছর। তাহলে আপনি জেনে শুনে ডাকাতির মালামাল নিলেন, সংজ্ঞার কোনো পার্থক্য নাই। সোজা কথা, যেটা চোরাই মাল সেটাই ডাকাতির মালামাল। তবে হ্যাঁ, ডাকাতির মালামালের জন্য কোনো ব্যক্তিকে দণ্ড দিতে গেলে আপনাকে ডাকাতি করার ফলে সম্পদটা পাওয়া গেছে এটা আবার কি করতে হবে? প্রমাণ করতে হবে। এই যে ডাকাতি দস্যুতা করলো, দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে, দস্যুতা দস্যুতা থাকবে, ডাকাতি হয়ে যাবে না? এই জন্য যেহেতু চুরি বলেন দস্যুতা বলেন এগুলো একই অপরাধ, চুরি দস্যুতা ডাকাতিতে পরিণত হতে পারে, শুধু কি অপরাধীর সংখ্যার পার্থক্য, তাই না? এই জন্য ডাকাতি মালামালের আলাদা কোনো সংজ্ঞা নাই। ডাকাতির মালামাল চোরাই মালামাল হতে পারে, কিন্তু চোরাই মালামাল ডাকাতির মালামাল, রাইট? ডাকাতির মালামাল চোরাই মালামাল বলে গণ্য হবে, কিন্তু সবগুলো চোরাই মাল ডাকাতি মালামাল হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, এইটাই হলো ব্যাপার। তাহলে ডাকাতির মালামালের আলাদা কোনো সংজ্ঞা নাই। কাকে বলে আলাদা কোনো সংজ্ঞা নাই, কিন্তু শুধু দণ্ডটা বেশি দেয়া আছে। কারণ কি? ডাকাতি যেহেতু একটা মারাত্মক অপরাধ, এই জন্য ডাকাতির মালামাল যদি কোনো ব্যক্তি অভ্যাসগতভাবে ক্রয় বিক্রয় করে তার দণ্ড চলে যাবে 412 ধারা। আর যদি চোরাই মালামাল বাকি যেগুলো অপরাধ, এগুলোর মালামাল যদি কেউ গ্রহণ করে তখন তার দণ্ড হবে 411 ধারা। বুঝতে পারলাম? সংজ্ঞা কিন্তু একটাই, 410। 410 সংজ্ঞা। আচ্ছা, কয়েকটা ছবি দিচ্ছি, ছবিগুলো ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন। এরপরে আসেন ডাকাতির জন্য যে মালামাল গ্রহণের দণ্ড 412 ধারা, যে সৃজনশীল প্রশ্নটা ছিল, অভ্যাসগতভাবে চোরাই মাল ক্রয় বিক্রয়ের দণ্ড 413 ধারা, আর এই চোরাই মাল গোপনের ব্যাপারে সহায়তাকরণ 414 ধারা। 415 থেকে প্রতারণা শুরু হয়েছে, আমরা আগামী ক্লাসে পড়বো। আর পড়বো না, দুইটা রেকর্ডিং দেবো, সবাই শুনে নিবেন। পরের ক্লাসে একবারে আমরা মানহানি পড়বো, আর সঙ্গে ওই যে অপরাধমূলক অনধিকার প্রবেশের যে ধারাগুলো এগুলো একটু দেখবো। দেখলে আমাদের ক্লাস শেষ ইনশাল্লাহ। আমরা পরের ক্লাস থেকে সাক্ষ্য আইন পড়বো। সাক্ষ্য আইনটা ভালোভাবে পড়বো। সবার সাক্ষ্য আইন নিয়ে অনেক অনেক বলছে, যে অনেকেই ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন যে সাক্ষ্য আইনটা কবে শুরু হবে। সাক্ষ্য আইন শুরু হবে ইনশাল্লাহ পরের একটা ক্লাস পরে। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।